তিনি ছিলেন যৌবনের দূত, বাংলার দামাল ছেলে। অভিনয় করবেন বলে বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছিলেন। নিজের বেকারত্বকে পাত্তা না দিয়ে কলেজ পড়ুয়া প্রেমিকাকে বিয়ে করেছিলেন জেদের বশে। অনুমতির তোয়াক্কা না করে তপন সিংহের মতো নামী পরিচালকের ঘরে ধাক্কা দিয়ে ঢুকেছিলেন, বলেছিলেন অভিনয় করতে চাই। সুযোগ আসতেই আপনজনের ছেনো হয়ে উঠলেন এবং জয় করলেন আপামর বাঙালির হৃদয়। কপাল দোষে বাংলা সিনেমার প্রথম আধুনিক নায়ককে সেদিন কেউ চিনতে পারেননি। উত্তম মোহে তখনও বিভোর হয়ে আছেন বাংলার পরিচালক থেকে দর্শককুল। তবু হতাশা তাকে গ্রাস করতে পারেনি। মারণ রোগের সঙ্গে লড়াই করতে করতে জীবনের শেষ ছবি করেছিলেন আবার অরণ্যেতে এবং মৃত্যুকে থমকে দিয়ে বলে উঠেছিলেন ফ্যান্টাস্টিক। 1944 সালের 2রা জানুয়ারি সমিত ভঞ্জ জন্মগ্রহণ করেন মেদিনীপুরের তমলুক শহরে। তার বাবা ছিলেন প্রীতিময় ভঞ্জ ও মা ছিলেন শিলা ভঞ্জ। সমিতরা 3 ভাই ছিলেন, অমিত, শোভিত ও সমিত, ও এক বোন ছিলেন কৃষ্ণা। তমলুকে জন্মালেও সমিতের স্কুলে যাওয়া শুরু হয়েছিল জামশেদপুরের লায়লা স্কুলে। তখন কর্মসূত্রে তার বাবা জামশেদপুরেই থাকতেন। বোন কৃষ্ণার মতে যে ছেনো চরিত্রের জন্য তিনি জনপ্রিয় হয়েছিলেন তার ইঙ্গিত নাকি ছিল ছেলেবেলায় তার ডাকাবুকো স্বভাবের মধ্যেই। এই প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখযোগ্য। একবার ক্লাসের এক সহপাঠী কৃষ্ণাকে চড় মেরেছিল। সেই খবর কানে আসতেই সমিত এত রেগে গিয়েছিল যে একটা বালি ভর্তি চৌবাচ্চার মধ্যে ছেলেটাকে পুঁতে দিয়েছিল। শিক্ষকেরা এসে অবশ্য তখন ছেলেটিকে উদ্ধার করেছিল। ওর বয়স তখন 6-7 বছর হবে। সমিত ভঞ্জর এই বেপরোয়া মনোভাব চিরকাল বজায় থেকেছে। কৃষ্ণা বলে চললেন, পেয়ারা গাছ থেকে একবার পড়ে গেল, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, ওর পরোয়া কিছু নেই। কিছুটা মাটি খাবলে তুলে ফাটা জায়গাটায় ঘষে দিল, ব্যাস আবার খেলা শুরু করলো। এই রকমইও বরাবর ছিল। ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু স্বভাবের মধ্যে একটা লড়াকু মেজাজ বরাবরই ছিল। কৃষ্ণার মনে পড়ে একবার তমলুক থেকে আমাদের সবাইকে নিয়ে বুবুদা জামশেদপুরে আসছে। চলন্ত ট্রেনের দরজা ধরে দাঁড়িয়েছিল। মাথায় লাগলো লাইনের একটা পোস্ট, মাথা ফেটে চৌচির, তবু গেট ধরে আছে। শেষে আর না পেরে সহযাত্রীদের বলেছিল, আমায় একটু ধরুন, আমি পড়ে যাচ্ছি। তখন তাকে ট্রেনের অন্য যাত্রীরা ধরে কামরার ভেতরে নিয়ে যায়। পরের স্টেশনে ট্রেন থামলে ওকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। লায়লা স্কুলের পরে সমিত ভঞ্জ ভর্তি হন তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে। লেখাপড়ার পাশাপাশি ভাই বোনেরা সকলেই গান করতে পারতেন। সমিত গান শিখেছিলেন নিজের চেষ্টায়। ছোট থেকেই সুন্দর তবলা বাজাতেন। কেরামতুল্লার কাছে তালিম নিয়েছিলেন তিনি। পরবর্তীকালে তিনি তার 3য় চলচ্চিত্রে আবির্ভূত হন একজন তবলাবাদক রূপেই। বলাই সেনের সুরের আগুন ছবিতে 1965 সালে। তার প্রথম 2টি ছবি ছিল নিশাচর ও বাদশাহ, যেখানে তিনি অভিনয় করেছিলেন একটি ভিড়ের দৃশ্যে। অভিনয় করার ঝোঁকটা তার ছোট থেকেই ছিল, আর সিনেমায় অভিনয় করার ইচ্ছেটা তার পাড়া বা স্কুলের নাটকে অভিনয় করতে করতেই জন্ম নেয়। তাই স্কুলের গণ্ডি পেরিয়ে ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজে পড়ার সময় কলকাতায় আসার ইচ্ছেটা ক্রমশ প্রবল হয়ে উঠতে থাকে। পলিটেকনিকের পড়া শেষ না করেই সমিত কলকাতায় চলে আসেন। এরপর পড়াশোনা ছেড়ে দেন। সমিতের নিজের কথায়, বাবার ইচ্ছে ছিল আমি ইঞ্জিনিয়ার হই। এই নিয়ে আমার আর বাবার মধ্যে প্রচণ্ড টানাপোড়েন ছিল। শেষে বাবার সঙ্গে প্রায় ঝগড়া করেই তমলুক ছেড়ে কলকাতায় চলে এসেছিলাম। কলকাতায় এসে সবিতাব্রত দত্তের দল রূপকারে ঢুকে পড়লাম। ওদের বেশ কয়েকটা নাটকে আমি অভিনয় করেছিলাম। সময়টা 1960 থেকে 61 সাল। কলকাতায় তখন সমিত গড়িয়ার একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছেন। সমিতের কথায়, নাটক করি আর স্টুডিও গিয়ে সকলকে কাজের জন্য ধরি। একদিন একটা ভিড়ের দৃশ্যে অভিনয়ের সুযোগ ঘটল ভূপেন রায়ের নিশাচর ছবিতে। এই ছবিতে অন্য যারা ছিল ভিড়ের মধ্যে তাদের থেকে আমাকে একটু বেশি খাতির করা হয়েছিল। সকলের যা লাঞ্চ ছিল আমাকে তার থেকে বেশি দেওয়া হলো, একটা দানাদার আর একটা লাড্ডু, সঙ্গে 5 টাকা। কারণটা হলো আমি একটা স্যুট পরেছিলাম, সেটা আমার নিজস্ব ছিল। এরপরে বিভূতিলাহার বাদশা ছবিতে আবার একটি ভিড়ের দৃশ্যে হাজির হওয়ার সুযোগ পান সমিত ভঞ্জ। কিন্তু সিনেমায় অভিনয় বলতে যা বোঝায় তা কিছুতেই হয়ে উঠছিল না। একদিন মরিয়া হয়ে তপন সিংহের অফিসে ঢুকতে চেষ্টা করলেন তিনি, কিন্তু তার সহকারী বলাই সেন তাকে সেই সময় ভাগিয়ে দেন। কিন্তু সহজে হাল ছাড়ার পাত্র ছিলেন না সমিত।
একদিন সুযোগ বুঝে টেকনিশিয়ান স্টুডিওয় তপনবাবুর ঘরে গিয়ে হাজির হলেন। শটান তপন সিংহের সামনে গিয়ে হাজির হয়ে বলে বসলেন, কাজ করব, আমাকে কাজ দিন। ভদ্র এবং অমায়িক তপনবাবু সেই সময় বলেছিলেন, এখন তো ছবি শুরু হয়ে গেছে, পরে যোগাযোগ করো। তপন সিংহ তাকে হতাশ করেননি। সমিতকে হাটে বাজারে ছবিতে একজন মোটর মেকানিকের চরিত্রে নির্বাচন করেছিলেন। ভিড়ের দৃশ্যে অভিনয় করে আর তবলা বাজিয়ে চলচ্চিত্রের অভিনয়ের কিছুই তখন শেখা হয়নি সমিতের। কিন্তু এই ছবিতে অশোক কুমার ও বৈজয়ন্তীমালার মতো তারকার সঙ্গে যে সাবলীল অভিনয় তিনি করেছিলেন তা দেখলে অবাক হতে হয়। এই ছবি করতে এসেই তার আলাপ হয় ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কলকাতায় সমিতের চালচুলোহীন অবস্থার কথা জেনে তিনি নিজের বাড়ির একটি ফ্লোরে তার থাকার ব্যবস্থা করেছিলেন। কৃতজ্ঞ সমিতের মুখে প্রায় শোনা যেত, ভানুদা না থাকলে আমি হয়তো হারিয়েই যেতাম। এই পর্বেই কলকাতা ও তমলুক যাতায়াতের সময়ে রঞ্জার সঙ্গে গভীর বন্ধুত্ব হয় সমিতের। রঞ্জা তখন তমলুক কলেজের ছাত্রী, থাকেন একটি মেয়েদের হোস্টেলে, যেখানে পুরুষদের প্রবেশাধিকার একেবারেই নিষিদ্ধ। ফলে যেদিন লোকাল গার্জেনের বাড়ি যাওয়ার সুযোগ ঘটত, সেই দিনগুলিতে কেবল দুজনের দেখা হতো। কলেজে পড়তে পড়তেই রঞ্জার সঙ্গে সমিতের বিয়েটা হয়ে যায়। বলা ভালো, সমিতের বাবা বাধ্য হয়েই সেই বিয়েতে মত দিয়েছিলেন পরিস্থিতি সামাল দিতে। সমিতের জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছিল দুই পরিবারই। বিয়ের সময় সমিত তখন বেকার ও রঞ্জা কলেজ ছাত্রী। রঞ্জার কথায়, সে এমন অবস্থা হয়েছিল যে আমি কিছুই বলতে পারলাম না। বাবা আমার নীরবতা দেখে ভাবলেন আমারও বুঝি মত আছে। আসলে কিন্তু তা ছিল না। আমি লেখাপড়া চালিয়ে যাব বলে মনস্থির করেছিলাম। তবে আমার শ্বশুরমশাই কথা দিয়েছিলেন বিয়ের পর আমার লেখাপড়ায় আর ব্যাঘাত ঘটবে না। আমি যখন পার্ট 1 পরীক্ষা দিই, তার 15 দিন পরে আমাদের প্রথম কন্যার জন্ম হয়। শ্বশুরমশাই পরীক্ষার হলে আমার জন্য সোফায় বসে পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন। পরবর্তীকালে ওর জন্যই আমি কলকাতায় এসে মুরলীধর কলেজে ভর্তি হয়েছিলাম। ওখান থেকেই আমি পার্ট 2 পরীক্ষা দিই। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়ার জন্য ভর্তি হয়েছিলাম, যদিও সেটা শেষ পর্যন্ত শেষ করতে পারিনি। গড়িয়ার ভাড়া বাড়ি থেকে রঞ্জা মুরলীধর কলেজে পড়তে যেতেন, আর সমিত চলে যেতেন টালিগঞ্জের স্টুডিও পাড়ায় কাজের খোঁজে। 6-7 বছর তিনি এইভাবেই চেষ্টা চালিয়ে গিয়েছেন। একদিন ঘুরতে ঘুরতে টালিগঞ্জ পাড়ায় দেখা হলো সাংবাদিক রবি বসুর সঙ্গে, যিনি নিজেও তমলুকেরই বাসিন্দা। তিনিই খবরটা দিলেন, তুই এখানে কি করছিস? তোর তমলুকের বাড়িতে তো বলাই সেন কেদার রাজা ছবির শুটিং করছে। সমিত তো অবাক। যে সিনেমায় অভিনয় করার জন্য তিনি কলকাতায় মাটি কামড়ে পড়ে আছেন, যার জন্য বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছেন, যার সিনেমায় অভিনয় করার জন্য হত্যে দিয়ে পড়ে থেকেছেন, সেই তিনিই নিজের সিনেমা নিয়ে হাজির হয়েছেন তারই পৈতৃক ভিটে। দৌড়লেন সমিত তমলুকের উদ্দেশ্যে। শুটিং তখন চলছে। হাজির স্বয়ং তপন সিংহ। সমিতকে দেখে তপনবাবু বললেন, তুমি এখানে কি করতে এসেছো? এরই মধ্যে ওর সঙ্গে হাটে বাজারে ছবিতে সমিতের কাজ করা হয়ে গিয়েছে। বলাই সেনও সেই সময় দাঁড়িয়েছিলেন। তিনিও অবাক। সমিতের উত্তর ছিল, আপনি যে ঘরটায় বসে আছেন সেটা আমার শোয়ার ঘর। ওরা শুনে চমকে উঠলেন। ফলে কেদার রাজায় সমিতের জন্য পুলিশ ইন্সপেক্টরের চরিত্র না দিয়ে আর কোনো উপায় ছিল না। কিন্তু চরিত্রটা ছোট হলেও তপনবাবুর ইউনিটের সঙ্গে এই সখ্য সমিতের ভবিষ্যৎকে এগিয়ে দিয়েছিল। তপন সিংহ লিখেছিলেন, ছটপটে সুন্দর চেহারা ছেলেটিকে দেখেই ভালো লেগেছিল। জানতে পারলাম সে রীতিমতো নাট্যচর্চা করে। রবি ও ছেনো আপনজন সিনেমার এই দুই চরিত্রে অভিনয় করতে গিয়ে স্বরূপ দত্ত ও সমিত ভঞ্জের মধ্যে এমন গাঢ় বন্ধুত্ব হয়েছিল যা ওর জীবনের শেষ দিন পর্যন্ত বজায় ছিল। স্বরূপ জানিয়েছেন, বেশ মনে আছে, হাটে বাজারে ছবির প্রিমিয়ার শোয়ের পর তপন সিংহের সঙ্গে ভারতী সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছি। এমন সময় অতি সুপুরুষ লম্বা একটি ছেলে ও তার স্ত্রী আমাদের সামনে এসে দাঁড়ালেন। তপনদাকে প্রণাম করলেন দুজনে। তপনদা আলাপ করিয়ে দিলেন, স্বরূপ, এই হচ্ছে আপনজনের ছেনো, তোমার প্রতিপক্ষ। ছেনো সমিতির অভিনয়ের গুণে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি আইকনিক চরিত্র হিসেবে অমর হয়ে আছে। আপনজন মিনার, বিজলি, ছবিঘর ও রাধা সিনেমায় মুক্তি পেয়েছিল 6ই ডিসেম্বর 1968 সালে। যদিও এই ছবির জনপ্রিয়তা তার ভাগ্যকে বদলে দিতে পারেননি বলে ধারণা ছিল সমিতের। সমিত ভঞ্জের কথায়, প্রচুর স্ট্রাগল করতে হয়েছিল আমাকে আপনজন সিনেমা করার পরেও। কাজ পাচ্ছিলাম না।
পরিচালকরা আপনজনে আমার কাজের খুব প্রশংসা করতেন, কিন্তু তাদের ছবিতে আমায় কাজ দেবার ব্যাপারে চুপ করে থাকতেন। ছবিটা এতই জনপ্রিয় হয়েছিল যে আমি যেখানেই যেতাম পাবলিক আমায় ঘিরে ধরত, অথচ আমার তখন কোনো কাজ নেই, খাবার পয়সা নেই। বেশি সমস্যা হয়েছিল যে আমি আর বাসে ট্রামে ঘুরে বেড়াতে পারতাম না, দেখলেই পাবলিক ছুটে আসতো। আমাকে তখন বাধ্য হয়েই ট্যাক্সি চড়তে হতো, অথচ আমার কাছে সেটা খুবই খরচ সাপেক্ষ ছিল। বিখ্যাত পরিচালক দীনেন গুপ্তর কন্যা সোনালীর কথায়, যখন উনি আপনজনের পরে আমাদের বাড়িতে আসতেন, রাত অবধি লোক দাঁড়িয়ে থাকতো ওকে দেখার জন্য কখন উনি আমাদের বাড়ি থেকে বেরোবেন। বাবার প্রথম ছবি নতুন পাতার নায়ক ছিলেন সমিত কাকু। পরপর আমাদের অনেক ছবিতেই তিনি কাজ করেছেন। আমাকে মা গো বলে ডাকতেন। বড় হয়ে যখন সানাই ছবি করছি, সেই ছবিরও নায়ক ছিলেন সমিত ভঞ্জ। আমাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল। শচীন অধিকারীর শপথ নিলাম ছবিতে বিপ্লবী শহীদ দীনেশ মজুমদারের চরিত্রে অভিনয় করার পর সমিতের অবস্থার বদল ঘটতে শুরু করেছিল। এই ছবিতে শুটিং করার সময়ই তাকে একদিন রবি ঘোষ খবর দিয়েছিলেন, মানিকদা তোকে খুঁজছেন। সত্যজিতের সঙ্গে সমিতের পরিচয় কিন্তু ছিল না, কোথায় থাকতেন তাও জানতেন না। শুভেন্দু চট্টোপাধ্যায় সমিতকে সত্যজিতের লেক টেম্পল রোডের বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। এরপরই বাংলা সিনেমায় আরও একটি অনবদ্য চরিত্র হরির জন্ম হয়েছিল। সমিত ভঞ্জ আপনজনের পর তার অভিনয় জীবনের আরও এক মাইল ফলক ছুঁয়ে ফেলেছিলেন। সমিতের নিজের কথায়, যে মুহূর্তে খবর ছড়ালো সত্যজিৎ রায় আমাকে নিয়েছেন, অমনি যেন টালিগঞ্জের লোকেরা নড়ে চড়ে বসল। অরণ্যের দিনরাত্রি ছবিতে কাজ করার স্মৃতি সমিতকে আজীবন জড়িয়ে রেখেছিল। ছবিতে কাজ করতে গিয়ে তার যেমন আনন্দ হয়েছিল, তেমনি বিপাকেও পড়তে হয়েছিল তাকে। যতই বেপরোয়া হন না কেন, সিমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন কিভাবে বুঝে উঠতে পারছিলেন না। রবি ঘোষ সাবধান করে দিয়েছিলেন, নিজে থেকে কিছু করতে যাবি না, মানিকদা কি করে দেখবি, তারপরে করবি। সঞ্জয় শুভেন্দু চট্টোপাধ্যায় মুচকি হেসেছিলেন। অসীম চরিত্রে অভিনয় করা সৌমিত্র চট্টোপাধ্যায় সেরা মুহূর্তটির জন্য মতামত মুলতুবি রাখেন। সমিতের কথায় পরদিন মানিকদাকে বললাম, চিত্রনাট্যটা একটু পড়ে দেখবেন কিভাবে করব। উনি দেখিয়ে দিলেন কিভাবে করতে হবে। সিমির সঙ্গে শুটিং হচ্ছে, সৌমিত্রদা, রবিদা, শুভেন্দুদা সকলেই দেখছেন। শেষ হলো শুটিং। সৌমিত্রদা জিজ্ঞাসা করলেন মানিকদাকে, কীরকম করলো বুবু? মানিকদা বললেন, ছেলে খুব চালু, যা দেখিয়েছি তার চেয়ে বেশি করেছে। অরণ্যের দিনরাত্রি মুক্তি পেয়েছিল 1970 সালে। হিন্দি সিনেমার জগতে সমিত ভঞ্জ পা রাখেন ঋষিকেশ মুখোপাধ্যায়ের ছবি গুড্ডি ছবির মাধ্যমে। এরপর আরও 3টি ছবিতে তিনি কাজ করেছিলেন, ওহিরাত, ওহি আওয়াজ, আনজানে মেহমান ও কিতনে পাস কিতনে দূর। 1972-এর পর থেকে 1995 পর্যন্ত প্রতি বছরই সমিতের 4 থেকে 5টি করে ছবি মুক্তি পেতে থাকে। তার মধ্যে তপন সিংয়ের হারমোনিয়াম, সবুজ দ্বীপের রাজা, তরুণ মজুমদারের ফুলেশ্বরী, গণদেবতা, বুদ্ধদেব দাশগুপ্তর ফেরা যেমন রয়েছে, তেমনই আছে সাধারণ বাংলা বাণিজ্যিক ছবিও। একটি সাক্ষাৎকারে সমিত জানিয়েছিলেন, ছবির অফার গন্ডায় গন্ডায় আসতে শুরু করে অরণ্যের দিনরাত্রির পর, আর আমি কোনো ছবিরই প্রস্তাব ফিরিয়ে দিইনি। আমি নায়ক, ভিলেন সব রকমই চরিত্রেই অভিনয় করে গেছি। আপনজনের সাফল্যের পরই সমিতের গোটা পরিবার তমলুক ছেড়ে এসেছিলেন কলকাতায় ইন্দ্রাণী পার্কের বাড়িতে। সেই বাড়িতেই বাবা মা, বড় ভাই, স্ত্রী রঞ্জা, বড় মেয়ে রাখিকে নিয়ে ভরা সংসার তখন সমিতের। সেই বাড়িতে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকতো। আরও পরে সমিতরা চলে আসেন বালিগঞ্জ গার্ডেন্সের বাড়িতে। এই বাড়িতে আসার পর তার মেজ মেয়ে বিদিশা ও ছোট মেয়ে সহেলি জন্মায়। সেখানেও আনন্দ উৎসবে কোনো ভাটা পড়েনি। দোল উৎসব, কালী পুজো, গানের জলসা ঘিরে আনন্দ সকলের মাঝে সুখস্মৃতি হয়ে আছে আজও। সমিত নিজে যেমন খেতে ভালোবাসতেন, তেমনি খাওয়াতেও ভালোবাসতেন। বাস্তব জীবনে তিনিও ছিলেন একজন ভজহরি মান্না। শাশ্বত চট্টোপাধ্যায় মনে করিয়ে দেন, এই খাওয়া দাওয়াই কাল হয়েছিল বুবু কাকুর জীবনে। ভাত খেয়ে চেহারাটা একেবারে নষ্ট করে ফেলেছিলেন। 3 মেয়ে ছিল সমিত ভঞ্জের জীবনের সবচেয়ে মহার্ঘ, তাদের তিনি চোখে হারাতেন। স্ত্রী রঞ্জার উপরে তার যেমন বিরাট নির্ভরতা ছিল, তেমনি মেয়েদের জন্য ছিল কঠোর শাসন। মেয়েরাও তাকে খুবই ভয় পেত। যদিও বড় হয়ে সুমিত মেয়েদের বন্ধুর মতোই হয়ে গিয়েছিলেন। বড় মেয়ে রাখি এই প্রসঙ্গে জানিয়েছিলেন, বাবা খুবই কনজারভেটিভ ছিলেন, আমাদের প্রচণ্ড শাসনের মধ্যে রাখতেন, কিন্তু কোনোদিন পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে বলে চাপ দেননি। বরং রেজাল্ট খারাপ হলে বলতেন, পরের বার দেখবি নিশ্চয়ই ভালো হবে।
আমার বন্ধুরা বাড়িতে খেলতে এলেও তাদের সঙ্গে ক্যারাম খেলায় মেতে উঠতেন বাবা। উনি কিন্তু খুবই নামী একজন তখন অভিনেতা, কিন্তু বাড়িতে সেটা কাউকেই বুঝতে দিতেন না। ভীষণ ফ্যামিলি ম্যান ছিলেন তিনি। কাজ হয়ে গেলে বাড়ি ফিরে আসতেন, যত আড্ডা সেটা হতো বাড়িতেই। আমার বিয়ে নিয়ে বাবার সঙ্গে প্রথমটায় মতান্তর হয়েছিল, পরে কিন্তু জামাইকে তিনি ছেলের মতো ভালোবেসেছিলেন। মেজ মেয়ে বিদিশার মনে আছে, স্কুল থেকে ফেরার সময় একদিন দেখি রাস্তায় বাবার শুটিং চলছে। আমাকে দেখতে পেয়ে স্কুল বাস থেকে নামিয়ে নিয়েছিলেন। এমন করতেন যে না বলার উপায় থাকতো না। শত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে আমাদের সকলকে নিয়ে বেড়াতে যেতেন, খেতে নিয়ে যেতেন। আমরা ছোটবেলা থেকেই বাবাকে বুবুদা আর মাকে বৌদি বলে ডাকতাম, আর ঠাকুমাকে মা বলতাম। বাইরের লোক শুনে মজা পেতেন। আমাদের 3 বোনেরই ভালো বিয়ে হওয়ায় শেষ জীবনে তিনি খুবই নিশ্চিন্ত বোধ করতেন। সমিতের জীবনের শেষ ছবি 2003 সালে মুক্তি পাওয়া আবার অরণ্যে। পরিচালক গৌতম ঘোষ। ইতিমধ্যে তিনি সিনেমার বাইরে ওয়ান ওয়াল থিয়েটার ও যাত্রায় অভিনয় করেছেন। 1995 সালে তার মুক্তিপ্রাপ্ত 2টি ছবি হল প্রতিধ্বনি ও মোহিনী, কিন্তু পরবর্তী বছরগুলিতে মুক্তি পাওয়া ছবির কোনো খবর নেই। একটা ছবি তিনি নিজেই পরিচালনা করেছিলেন, সেটি হলো উল্টোপাল্টা। ছবিটি শেষ করা হয়নি, হয়তো এই সময় থেকেই তার শরীরটা তেমন ভালো যাচ্ছিল না। 1998-99 সাল নাগাদ তার কোলন ক্যান্সার ধরা পড়ে। সমিত ভঞ্জের খুব ইচ্ছে ছিল বন্ধু গৌতম ঘোষের কোনো ছবিতে অভিনয় করার। গৌতম ঘোষেরও সেই একই ইচ্ছা ছিল, কিছুতেই কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। সমিতের জীবনের শেষ দিনগুলো যখন ঘনিয়ে আসছিল, তখন গৌতম ঘোষ আবার অরণ্যে ছবির পরিকল্পনা করেছিলেন, হয়তো কিছুটা কাকতালীয়ভাবেই। ছবিটি করতে গেলে অরণ্যের দিনরাত্রি ছবির অভিনেতাদের ফিরিয়ে আনার প্রয়োজন ছিল, কিন্তু প্রশ্ন উঠেছিল সমিত আদৌ শুটিং করতে রাজি হবেন কিনা। কিন্তু বাস্তবে দেখা গেল, গৌতম যেদিন সমিতের বাড়ি গিয়ে অভিনয় করার প্রস্তাব দিলেন, মৃত্যুকে দাঁড়াও বলে সমিত চিৎকার করে বলে উঠেছিলেন, ফ্যান্টাস্টিক। সমিতের ডাক্তার প্রশ্ন করেছিলেন, আপনি কি শুটিং করতে যাবেনই? সমিত উত্তর দিয়েছিলেন, অবশ্যই, এটাই হয়তো আমার জীবনের শেষ অভিনয়। অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় ডাক্তারকে বলে দিয়েছিলেন, বুবু কিন্তু টার্মিনাল পেশেন্ট, কিছু হয়ে গেলে তুমি কিন্তু ডুবে যাবে। তবু গৌতম ঘোষ এগিয়েছিলেন। গৌতমের কথায়, আমি চেয়েছিলাম শুটিংয়ে একটা বেড়াতে যাওয়ার পরিবেশ গড়ে উঠুক, সবাই যেন বেড়াতে এসেছে, আনন্দে আড্ডায় শুটিং হতো। বুবুকে ঘিরে সবাই খুব মেতে উঠেছিল। টাবু তো সবসময় বুবুর খেয়াল রাখত। সারা শুটিংয়ে বুবু কাউকে বুঝতেই দেয়নি যে কতটা অসুস্থ ছিল। বেশি যত্ন আত্তি করলে আপত্তি করত। ওর মধ্যে যেন নতুন প্রাণের ছোঁয়া লেগেছিল। সত্যজিতের ছবিতে যে হরিকে আমরা দেখেছিলাম প্রাণবন্ত দুর্বার, অরণ্যের পথে চলতে চলতে টারজানের মতো যিনি হুঙ্কার ছেড়েছিলেন, সেই হরি গৌতমের ছবিতে এসে অরণ্যের পথে হাঁটতে হাঁটতে বলছেন, এখন আমার 1 পা সংসারে আর 1 পা শ্মশানে। গৌতম জানালেন, যেদিন আমরা শর্মিলা ও বুবুর সেই শটটা নিলাম, যেখানে বুবু কেঁদে কেঁদে বলছে সব থাকবে শুধু আমিই থাকবো না, শটটা শেষ হওয়ার পরে ইউনিটের আমরা সবাই কেঁদেছিলাম। শেষ হওয়ার পর ছবির প্রথম প্রিন্ট সমিত ভঞ্জই দেখেছিলেন। খুব ইচ্ছে ছিল মুক্তির পর 100 দিনের শুয়ে যাবেন দর্শকের সঙ্গে বসে ছবিটা দেখতে, কিন্তু তার হয়ে ওঠেনি। বোন কৃষ্ণার কথায়, চলে যাওয়ার আগে বিছানায় শুয়ে বাবার ছবির দিকে তাকিয়ে নমস্কার করেছিল বুবুদা। 24শে জুলাই উত্তম কুমারের মৃত্যুদিন। 2003 সালের একই দিনে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন সমিত ভঞ্জ। চ্যানেলের পক্ষ থেকে এই বিখ্যাত অভিনেতাকে সশ্রদ্ধ প্রণাম। তথ্যগুলি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।